স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারদেস জুই এবং আমি সালিজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীর মাঝেও ঢাকা ছাড়ার হিড়িক। স্বজনদের সঙ্গে ঈদ করতে করোনা মহামারী উপেক্ষা করে ঘরমুখো লাখ লাখ মানুষ। লকডাউন শিথিল হওয়ার দ্বিতীয় দিন সকাল থেকেই স্রোতের মতো রাজধানী ছাড়া শুরু হয়। বাস, ট্রেন কিংবা লঞ্চ কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। সড়ক মহাসড়কেও তীব্র যানজট। এর মধ্যে ঢাকা আরিচা ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অতিমারির এই সময়ে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। গাদাগাদি করে লঞ্চ ও বাসে করে যাচ্ছে মানুষ, বাসে ভাড়াও নিচ্ছে প্রায় দ্বিগুণ। যাত্রীদের অভিযোগ, পরিবহন চলাচলে কোনো নিয়মের মধ্যে নেই সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে দেশে করোনার প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঈদের আগের এক সপ্তাহে যেসব মানুষ বাড়ি ফিরছেন তাদের অনেককেই ফিরতে হবে ঈদ করে পরের দিন। সে যাত্রা নিয়েও রয়েছে নানা শঙ্কা ও উদ্বেগ। শুরুতেই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী প্লাবন রহমান এবং সড়কের খবর জানাতে আমিনবাজার থেকে নাজমুল হুদা যুক্ত হচ্ছেন এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবে নয়ন বড়ুয়া জয়। শুরুতেই যাচ্ছে প্লাবন রহমানের কাছে। প্লাবন, লঞ্চ টার্মিনালের আজকের চিত্র কেমন দেখছেন এবং জানাবেন ঘরমুখো মানুষের ভিড় কেমন, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। স্বাস্থ্যবিধি কেউ মানছেন কেউ মানছেন। অনেকের মুখে আমরা মাস্ক দেখছি, তবে একটা বড় অংশ মানুষের মুখে মাস্ক দেখছি না। লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে ঘোষণা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, মাস্ক ছাড়া যাতে কেউ না ওঠেন। কিন্তু আমরা দেখছি যে মাস্ক ছাড়াই অহরহ কিন্তু যাত্রীরা উঠতে পারছেন কোনো রকম বাধা ছাড়া, এবং ভেতরে খুব গাদাগাদি করে যাত্রীরা আছে। প্রত্যেকটা লঞ্চে একই অবস্থা। জিজ্ঞেস করছিলাম কতজন যাত্রী নিয়ে আপনারা আসলে ছাড়বেন। তারা যেটি বলছেন যে তাদের ধারণ ক্ষমতা যতটুকু সে ধারণ ক্ষমতা নিয়ে ছাড়বেন, অর্ধেক যাত্রী নিয়ে ছাড়ার কোনো রকম বিষয় তাদের আসলে মাথায় নেই। একটু দেখাতে চাই এখানকার অবস্থা। দেখতে পাচ্ছেন মোটামুটি যতটা চাপ কিছুক্ষণ আগে ছিল, যতটা যাত্রী চাপ ততটা চাপ এখন নেই, কারণ বেশিরভাগ যাত্রী এখন লঞ্চের ভেতরে। প্রত্যেক লঞ্চের মধ্যে আমরা উঠেছিলাম, অনেক গাদাগাদি করে আছেন এবং সেখানে স্বাস্থ্যবিধির খুব বেশি বালাই আমাদের চোখে পড়েনি। অনেক মানুষ গাদাগাদি করে থাকলে যেটি হয়, স্বাস্থ্যবিধির বালাই আসলে থাকে না, তেমনটি এখানে হচ্ছে। ঈদের 2-3 দিন আগে যতটা চাপ ততটা চাপ এখনও তৈরি হয়নি, তবে অন্যান্য ঈদের সময় মানুষ যেভাবে নির্ভয়ে বাড়ি যায়, এবারও করোনার এই মহামারীর মধ্যে 200, 230, 220 মানুষ যেখানে প্রতিদিন মারা যাচ্ছে, এই সময়ে মানুষের মধ্যে কোনো রকম ভয় সংখ্যা কিন্তু আমরা দেখছি না। তো এরকম একটি বাস্তবতার মধ্য দিয়ে মানুষ বাড়ি যাচ্ছেন এবং লঞ্চ কর্তৃপক্ষ কিংবা এখানে আমাদের চোখে খুব বেশি নিয়ম যারা মানানোর চেষ্টা করেন, প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারোরও কিন্তু আমাদের চোখে পড়েনি যারা নিয়ম মানানোর চেষ্টা করবেন। অন্তত যারা মাস্ক পরছেন না তাদেরকে মাস্ক পরার জন্য বলবেন কিংবা কোনো রকম শাস্তির আওতায় আনবেন, সেই বিষয়গুলো কিন্তু একেবারেই নেই। তো সব মিলিয়ে এই ছিল মোটামুটি সদরঘাট থেকে এরকম একটা বাস্তবতার মধ্যে মানুষ বাড়ি যাচ্ছেন, এবং তারা বলছেন যে যারা বাড়ি যাচ্ছেন তাদের একটাই কথা, বাড়ি ছাড়া তাদের আসলে ঈদ হবে না। ঢাকায় একা একা ঈদ করা তাদের পক্ষে সম্ভব নয়। করোনার ভয় সংখ্যা তাদের মাথার মধ্যে একেবারেই নেই। এই ছিল মোটামুটি আমার কাছে সদরঘাট থেকে। আমরা যেতে চাই আমিনবাজার, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। ধন্যবাদ প্লাবন আপনাকে। আপনি যেমনটি রাজধানী থেকে জানাচ্ছিলেন, রাজধানীর সদরঘাট। এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে কিন্তু আপনার দুপুরের পর থেকেই কিন্তু রাজধানীমুখী আপনি দেখছেন যে তীব্র যানজট, এবং যে যানজটে ঘরে ফেরা মানুষ এবং দুই পাশেই কিন্তু আসলে যানজট রয়েছে। এখন আপনারা দেখছেন যে পুরা যানজটে কিন্তু ঘরে ফেরা মানুষগুলি কিন্তু তারা আসলে বিপদেই রয়েছে, এবং যে করোনার মধ্যে এক সিটে যে দুজন মিলে যাচ্ছে এবং তারা কিন্তু আসলে সেই সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে মানছে না, এবং না মানার কারণে আসলে করোনার সংক্রমণ নিয়েই কিন্তু আসলে তারা বাড়িতে ফিরছে এবং জীবনের ঝুঁকি নিয়ে আসলে তারা যাচ্ছে। এছাড়া আপনার যে গরম, এই গরমের মধ্যে যে পশুবাহী ট্রাকগুলি রয়েছে সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা এখনও তারা ট্রাকের মধ্যেই তারা অপেক্ষা করছে কখন তারা তাদের যে কাঙ্ক্ষিত যে হাট সেখানে তারা গরু নিয়ে যাবে, সেটার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যানজটটা আপনার কী পরিমাণ যানজটটি লেগে আছে, এবং যে ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যানজটের অবস্থাটি কতটা ভয়াবহ অবস্থা। এবং পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই মুহূর্তে আসলে তারা বলছে যে
তারা যানজট নিরসন করতে কিন্তু যে তারা প্রত্যেকটা রাস্তা এবং মোড়ে মোড়ে রয়েছে এবং নিরসন করতে আসলে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকার ইচ্ছা মহাসড়কের ঘরে ফিরে যাওয়া মানুষের সর্বশেষ খবর। আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, আমরা চট্টগ্রামে যাচ্ছি নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা আমিন বাজারের খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু দেখতে পাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রাম শহরও ছাড়ছেন কিন্তু অনেক মানুষ, যেহেতু চাকরির সুবাদে বা ব্যবসার সুবাদে চট্টগ্রামে দেশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে এসে কিন্তু আসলে তারা বসবাস করেন। কিন্তু কোনো এই দিন আসলে ঈদ বা কোরবান আসলেই কিন্তু দেখা যায় তারা ছুটে যায়। কিন্তু তার কারণে এতদিন যে করোনা মহামারীর একটা সবচেয়ে খারাপ সময় গেল, এখনও কিন্তু মহামারীর এখনো পর্যন্ত ভয়াবহতা রূপ করছে চট্টগ্রামে। আজও কিন্তু 9 জনের মৃত্যু, তবুও কিন্তু পরিবহন ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি এর মধ্যেও কিন্তু আমরা দেখলাম যে একের পর এক করে প্রতিদিন কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সকাল থেকে রাতভর পর্যন্ত একটার পর একটা কিন্তু পরিবহন ছাড়া হচ্ছে। কিন্তু পরিবহনে কিন্তু কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কিন্তু তারা সবাই কিন্তু সবার একটা উদ্দেশ্য, বাড়ি ফিরতে হবে, প্রিয়জনের সাথে ঈদ করতে হবে। সব কাউন্টারে ভিড় করছেন, কিন্তু বাড়তি ভাড়া দিয়েও কিন্তু আসলে তারা স্বাস্থ্যবিধি ছাড়াই কিন্তু আসলে তাদের বাড়ি ফিরতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু সবাই অপেক্ষা কিন্তু কখন গাড়ি আসবে। আগে ভাগে তারা টিকিট কেটে রেখেছেন, যেখানে এক সিটে একজন করে বসার কথা রয়েছে। কোনো জায়গায় আমরা দেখিনি এক সিটেই একজন কোনো জায়গায় নেই, ভাড়া কিন্তু বাড়তি দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জয়ের কাছে। নয়ন বড়ুয়া জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো 2 সহকর্মী নাজমুল হুদা এবং প্লাবন রহমানকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে চট্টগ্রাম, আমিন বাজার এবং সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে জানাবো পশুর হাটের খবর। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশু কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। রাজধানীতে কাল থেকে আনুষ্ঠানিকভাবে হাট বসলেও বেচা বিক্রি শুরু হয়েছে আগেই। তবে সব হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে, স্বাস্থ্যবিধি না মানলে ইজারা বাতিল সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর স্থায়ী অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে এইসব হাটে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পশু বিক্রি। শুক্রবার বিভিন্ন হাট ঘুরে দেখা যায় পশু নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নিয়ে আসছে এসব পশু। গরুর আকার ও ওজন বুঝে দাম নির্ধারণ করা হচ্ছে। দাম যাচাই বাছাই করতে হাটে এসেছেন অনেকে। যারা হাটে উঠেছি বিভিন্ন হাটে, তারা যত ভালো দাম পায়। মনে করছে যে 3 লাখ, 3.5 লাখ, 2.5 লাখ, 2 লাখ, 1.5 লাখ। এবার 2 সিটি কর্পোরেশনের স্থায়ী 2টি সহ 21টি হাট বসছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানা সহ 46টি শর্ত জুড়ে দিয়েছে সিটি কর্পোরেশন, কিন্তু হাটে স্বাস্থ্যবিধি উধাও। কেবলই শার্ট খুললাম তো ওই শার্টের সাথে মাছ খারাপ লাগতেছে, তো এজন্য। স্বাস্থ্যবিধির কিছুই নাই, আমাদের আশেপাশেই তো দেখা যাচ্ছে। যারা ওই বিক্রেতার দেখি মাস্কই তো নাই, তার মাস্ক নাই, তাকে মাস্ক দিয়ে প্রবেশ করাচ্ছে। ছেলেদেরকে পাঠায় বুঝাইতেছি যে আপনারা মাস্ক পরেন, স্যানিটাইজার ব্যবহার করেন। আমার সমস্ত প্রতিরোধক ব্যবস্থা নিয়েই আমরা এই হাটটা পরিচালনা করতেছি। তবে জমে উঠেছে ঢাকার বাইরের কোরবানির পশুর হাটগুলো। বিশেষ করে উত্তরাঞ্চলের বগুড়ার পশুর হাটে যেন ক্রেতা বিক্রেতার তিল ধারণের ঠাঁই নেই। বিক্রি হচ্ছে বেশ, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মোটামুটি দাম স্বাভাবিক রয়েছে, বাজার একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। দেশের অন্যান্য জেলায়ও জমে উঠেছে হাট, তবে সবখানে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যবিধি। করোনার সময় এবার অনলাইনে ডিজিটাল হাট থেকে কোরবানির পশু বিক্রি বেড়েছে। এবার বিক্রির 25 থেকে 30% পশু অনলাইন হাট থেকে বিক্রির আশা করছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও ই-ক্যাব। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে পশুর হাটের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এর আগের খবরেও আপনি দিনের সংবাদে জানাচ্ছিলেন যেভাবে যে পশুর চেয়ে মানুষের তিল ধারণের ঠাঁই নেই এই পশুর হাটে। তো এখন রাতের চিত্র কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধির কি অবস্থা? জোহর, আপনাকে ধন্যবাদ। আগের বুলেটিনগুলোতে আমরা দেখিয়েছি বগুড়ার যে পশুর হাটগুলো চলছে সেখানে সাধারণ মানুষের তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাই
পদচারণায় মুখরিত হাটগুলো, যেন উৎসবের আমেজ বিরাজ করছে। করোনা সংক্রমণের ভয়কে দূর করে তারা ক্রেতা বিক্রেতারা হাটে এসেছে এবং আজকে যে হাটে রয়েছে পল্লীমঙ্গল হাটে, এটা দুপুরের পর থেকে হাট শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এই হাট চলছে। এখানকার স্থানীয় খামারিরা এখানে গরু ছাগল নিয়ে এসেছে, প্রায় 1000 গরু উঠেছিল এবং পাশাপাশি 2000-এর মতন ছাগল এসেছিল এই হাটে। মাগরিবের নামাজের পরেও হাট চলছে। হাট কর্তৃপক্ষ জানিয়েছে যে 8টা পর্যন্ত তাদের হাট থাকবে। কেনা বেচা মোটামুটি চলছে এবং দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ক্রেতা বিক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি নেই বললেই চলে। এখানে বারবার মাইকে প্রচার করা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরিধান করুন, কিন্তু ক্রেতা বিক্রেতাদের মুখে আমরা কিন্তু মাস্ক তেমন দেখতে পাইনি। দুপুরের পর থেকে বগুড়ার যে 3টি হাটে আমরা ছিলাম সেই হাটগুলোতেই কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে বগুড়ায় পশুর হাট চলছে। এই ছিল বগুড়ার পল্লীমঙ্গল হাট থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে জহুর। বাবু, আপনাকে ধন্যবাদ। বগুড়ার পশুর হাটের খবর জানাচ্ছিলেন আব্দুস সালাম বাবু। দেশে করোনা পরিস্থিতি টানা 5ম দিনের মতো 24 ঘন্টায় 12,000-এর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। তবে 5 দিন পর মৃত্যু নেমে এসেছে 200-র নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে প্রায় 42,000 নমুনা পরীক্ষা করে 12,148 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও 187 জনের। নতুন রোগীদের নিয়ে দেশে পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে 10,83,922 জনে। তাদের মধ্যে 17,465 জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। করোনার এই দাপটে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। তীব্র আকার ধারণ করেছে আইসিইউ সংকটও। একজন রোগীর করোনা পরীক্ষায় সরকারের খরচ হয় 3,000 টাকা, আর গড়ে 500 টাকায় কেনা এক ডোজ টিকা প্রয়োগে রাষ্ট্রের ব্যয় আরও 2,500 টাকা। গণবিজ্ঞপ্তি দিয়ে সরকারি খরচের এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও বিশেষজ্ঞরা এমন উচ্চ খরচে বিস্ময় প্রকাশ করেছেন, তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন আনুষঙ্গিক খরচ মিলিয়ে এই হিসেব তৈরি করা হয়েছে। এদিকে কাল রাতে আসছে সিনোফার্মের 20 লাখ টিকা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 2020 সালের 21 জানুয়ারি দেশে করোনা শনাক্ত করতে প্রথম নমুনা পরীক্ষা করা হয়। শুরুতে নমুনা পরীক্ষা ফ্রি থাকলেও সেই বছরের 15 জুন 200 টাকা হারে মূল্য নির্ধারণ করে দেয় সরকার, যা সাম্প্রতিক সময় শিথিল করা হয়। 9 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর গণবিজ্ঞপ্তি দিয়ে জানায়, এখন অবধি দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে 65,07,000-এর কাছাকাছি। প্রতি পরীক্ষায় সরকারের ব্যয় 3,000 টাকা করে, যা বেসরকারি হাসপাতালের খরচের সমান। গেল 7 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হয় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ। কিছুটা বিরতি দিয়ে এই সময়ের মধ্যে প্রয়োগ হয় কেনা ও উপহার মিলে কোটির বেশি টিকা। এখন পর্যন্ত প্রতি ডোজ $5 হিসেবে 70 লাখ কোভিডশিল্ড আর প্রতি ডোজ আনুমানিক $10 করে 31 লাখ সিনোফার্মের টিকা কেনা হয়েছে। সেই হিসাবে গড়ে প্রতি ডোজ টিকা কিনতে খরচ হয়েছে প্রায় 500 টাকার মতো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রতি ডোজ টিকা কেনা থেকে প্রয়োগ পর্যন্ত তাদের মোট খরচ 3,000 টাকা। এছাড়া চিকিৎসাধীন একজন করোনা রোগীর জন্য প্রতিদিন সরকারের 20,000 টাকা করে খরচ হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশাল ব্যয় তালিকা দেখে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বিস্ময় প্রকাশ করেন। জানান, এত ব্যয় হওয়ার কথা নয়। মনে হয় এত খরচ বোধহয় হওয়ার কথা না, এটা বোধহয় কম হওয়া উচিত বলে আমার বিশ্বাস। আর কিন্তু আমাদের দুর্নীতি তো একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। ক্রয় বিক্রয় নিয়ে, এই জিনিসপত্র কেনা বেচা নিয়ে আমাদের বদনামটা কিন্তু সবচেয়ে বেশি। যা কিনে তার কয়েক গুণ হয়তো বিল করে। এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা। তবে টেলিফোনে অধিদপ্তরের মহাপরিচালক জানান, ব্যয়ের প্রত্যেকটি খাত রোববার সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে। শুধু টিকার দাম না, এটার ব্যাখ্যা দেওয়া হবে। এটা রোববার দিন আমাদের একটা প্রেস ব্রিফিং করে ব্যাখ্যাটা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও ভ্যাকসিন অ্যালায়েন্সের যৌথ সমীক্ষা বলছে, করোনার প্রতি ডোজ টিকার মূল দামের সাথে আর 90% প্রয়োগ ব্যয় ধরতে হবে। অর্থাৎ এক ডোজের দাম 500 টাকা হলে প্রয়োগ ব্যয় আরও 450 টাকা। সব মিলিয়ে খরচ 950 টাকা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। মহামারী করোনার মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। গেল 15 দিনেই আক্রান্ত হয়েছেন 623 জন। ডেঙ্গু রোগীর 97% রাজধানীর। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকোপ থাকবে 3 থেকে 4 মাস। এডিস মশা দমনে অবশ্য রাজধানী জুড়ে
ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। মহামারী করোনার মধ্যে রাজধানী সহ অন্যান্য জায়গায় পাল্লা দিয়ে বাড়ছে এডিসবাহী মশার কামড়ে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকার বিভিন্ন হাসপাতালে এবছর এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 995 জন। আর সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 81 রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 36 জনই ঢাকার বাইরের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে মে মাসে আক্রান্ত হন 43 জন, আর জুন মাসে কয়েকগুণ বেড়ে রোগীর সংখ্যা 271 জন, আর চলতি জুলাই মাসে এখন পর্যন্ত আক্রান্ত 623 জন। করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিকিৎসা সেবা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতাল করোনার রোগীতে সয়লাম, এত ডেঙ্গু বাড়তে থাকে তাহলে তো এদের বিছনা দেওয়া, জায়গা দেওয়া তো প্রবলেম হয়ে যাবে। তো ডেঙ্গুতে যদিও ডেঙ্গু শক সিনড্রোম খুব রেয়ার, কমন না, সেখানে আইসিইউর প্রয়োজন যে খুব বেশি পড়ে তাও না, তারপরে আমাদেরকে তো কেয়ার নিতে হবে। তো সরকারের উদ্যোগের পাশাপাশি ভাঙা পাত্র, গাড়ির টায়ার কিংবা নির্মাণাধীন ভবনে যাতে পানি জমে থাকতে না পারে সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। না হলে আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নেবে। ডেঙ্গু নিয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে, 2017-18 সালের মধ্যে কিন্তু ভয়াবহ ডেঙ্গু, এবং মোটামুটি স্বাস্থ্য মন্ত্রণালয়, ডাক্তার, নার্স, আমরা স্বাস্থ্যকর্মী সবাই মিলে কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি। অবশ্যই আমরা পারবো, কিন্তু করতে তো হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে। ডেঙ্গু নিধনে রাজধানী জুড়ে ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন 111-এর কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা 111 সৃষ্টি করতে, সেদিন আর আসবে না। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় ওবায়দুল কাদের কথা বলেন। তিনি তার বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কোন ষড়যন্ত্রই অতীতেও আওয়ামী লীগকে বাংলাদেশ ও জনগণ থেকে দূরে সরাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ আরো অনেকে। নেত্রী কারাগারে বন্দী থাকা অবস্থায় তখন অনেকের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা কিন্তু এখনো কিন্তু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের করে বড় বড় পদধারী নেতাও তারা মন্ত্রিত্ব পেয়েছেন, এরকম কিন্তু আছে। যখন তিনি নিচে চলে যাবেন সুধা সদনে, সেই সময় তিনি ফোন করলেন, আজকে আমার গ্রেপ্তারের পরে দেখবা আওয়ামী লীগের নেতারা কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করতে পারে। সামনে যত ষড়যন্ত্রই থাক, ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে আমরা এগিয়ে যাব। 111-এর এখনো রঙিন খোয়াব দেখছেন, সেই রঙিন খোয়াব বাংলাদেশে আর কোনোদিনও সফল হবে না। সন্ধ্যার সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সন্ধ্যা সংবাদ। লকডাউনে পোশাক কারখানা বন্ধ রাখা হলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। ছুটি পেয়ে শ্রমিকরা গ্রামে গেলে সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা তাদের। অন্যদিকে টানা বন্ধে বহু রপ্তানি আদেশ বাতিল কিংবা প্রত্যাহার হবে বলেও শঙ্কা তাদের। এজন্য প্রাথমিকভাবে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ সহ পোশাক রপ্তানির 5 সংগঠন। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। টানা 5 দিন ধরে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 200-র ঘর, বাড়ছে আক্রান্তের পরিমাণও। এমন বাস্তবতায় ধাপে ধাপে লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টাও করছে সরকার। সম্প্রতি লকডাউনেও অর্থনীতির কথা মাথায় রেখে পোশাক কারখানা চালু ছিল, তবে ঈদের পরের লকডাউনে পোশাক কারখানাও বন্ধ রাখার কথা জানিয়েছে সরকার। পোশাক ব্যবসায়ীরা এমন সিদ্ধান্তে হতাশ। তারা বলছেন, লকডাউনে পোশাক কারখানা চালু থাকলে নিয়মের মধ্যে থাকেন শ্রমিকরা। কারখানা আর বাসা এর বাইরে তেমন যাতায়াত নেই বলে সংক্রমণের হারও সবচেয়ে কম এই খাতে। অন্যদিকে ইউরোপ আমেরিকার পরিস্থিতি উন্নতি হচ্ছে, রপ্তানি আদেশও বেশ ভালো। এ পরিস্থিতিতে দীর্ঘদিন কারখানা বন্ধ রাখা হলে সব দিকেই লোকসান দেখছেন পোশাক মালিকরা। এখন ইউরোপ আমেরিকা সব জায়গায় খুলে গিয়েছে এবং বায়াররা এখন প্রচন্ড চাপ দিচ্ছে আমাদেরকে, যাতে দ্রুততার সাথে আমরা মালগুলো তাদেরকে শিপমেন্ট করি। এইরকম একটা পরিস্থিতিতে যদি এই অবস্থা হয় তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব।
লকডাউনে কারখানা চালু রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে পোশাক রপ্তানির সাথে জড়িত 5 সংগঠন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করে চিঠি পৌঁছে দেয় তারা। চিঠিতে সমাপ্ত জুন মাসে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় 28% হয়েছে উল্লেখ করে বলা হয়েছে সময়টা এখন ঘুরে দাঁড়ানোর। এই অবস্থায় 18 থেকে 20 দিন কারখানা বন্ধ রাখা হলে বড়দিন, লেট সামার, ক্রিসমাসের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেউলিয়া হয়ে পড়তে পারে ছোট ছোট উদ্যোক্তারা। ঈদের ছুটিটাকে সংক্ষিপ্ত করে যত দ্রুত সম্ভব ফ্যাক্টরি খুলে দেওয়া, কলকারখানা খুলে দেওয়া এবং আমাদের উৎপাদন অব্যাহত রাখা, এবং এই অর্ডারগুলি যদি আমাদের এয়ার শিপমেন্ট করতে হয় পরবর্তীতে 6 মাসে আমরা এইটাকে সেটেল করতে আমরা ব্যর্থ হব। ওয়ার্কাররা বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং তারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত তারা যোগাযোগ করা বা যাওয়া আসার চেষ্টা করবে। তাতে করোনা ভাইরাসটা আরো আমার মনে হয় যে বেড়ে যাবে। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে কারখানা খোলা থাকবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কেবল ঢাকাই ছাড়ছে না মানুষ, ঢাকায় প্রবেশও করছে। বিশেষ করে গরুবাহী ট্রাক নিয়ে আসছেন হাজার মানুষ। সে খবর নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এই মুহূর্তে ফেরিঘাটে কি অবস্থা দেখছেন? শুভ সন্ধ্যা দুই। আপনি যেমনটি জানাচ্ছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে 31 জেলার সাধারণ মানুষের যে গবাদি পশুগুলি আছে তারা কিন্তু এখন রাজধানীমুখী হচ্ছে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি দৌলতদিয়া ঘাট থেকে। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিন্তু গবাদি পশুও কিন্তু রয়েছে। যে গাড়িগুলো কিন্তু সারাদিনই আমরা দেখতে পাচ্ছি যে ফেরিপারের অপেক্ষায় কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে আটকা রয়েছে। এই মুহূর্তে আমরা যে জিনিসটি বিআরডব্লিউটিএর কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি তারা কিন্তু আমাদের বলেছে প্রায় 2 শতাধিক গবাদি পশুর গাড়ি কিন্তু দৌলতদিয়া ঘাটে আটকা রয়েছে। এর পাশাপাশি পণ্যবাহী ট্রাকও কিন্তু দৌলতদিয়া ঘাটে আটকা রয়েছে। এদিকে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে এখন পর্যন্ত কিন্তু 2 শতাধিক যাত্রীবাহী পরিবহন আটকা রয়েছে। সব মিলে কিন্তু 6 থেকে 7 শতাধিক যানবাহন, বিভিন্ন প্রকার যানবাহন কিন্তু ফেরিপারে অপেক্ষায় রয়েছে। বিআরডব্লিউটিএর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 14টি ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই 14টি ফেরি দিয়েই কিন্তু তারা যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি গবাদি পশু কিন্তু পারাপার করছে। তো এই বিষয়টি আমরা যে জিনিসটি জানি যে দিনে যে গরু গাড়ি ছিল সে চিত্রতে কিন্তু রাতে কিন্তু এই গরু গাড়ির চিত্রটা আরও বৃদ্ধি পাবে। বিআরডব্লিউটিএর কর্তৃপক্ষ তারা বলছেন যে ফেরি বৃদ্ধি করা গেলে কিন্তু এটা স্বাভাবিক হতে পারে। তো নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই কিন্তু তারা পাটুরিয়া নৌ রুটে ফেরি পারাপার হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে জুইয়ের কাছে। জুই। শামীম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, রাজধানীতে প্রবেশ করছে হাজার হাজার মানুষ। সে খবরাখবর নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। চলে যাচ্ছি পরের সংবাদে। বাসস্থানের পর এবার রোহিঙ্গাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা করল বাংলাদেশ। শুক্রবার ভাসানচরে 20,000 রোহিঙ্গা পরিবারের মধ্যে নানা রকম পেশা নির্ভর সামগ্রী সরবরাহ করা হয়। সেসব পেয়ে উচ্ছ্বসিত বাস্তুহারারা। তবে ক্রমান্বয়ে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে এনে এমন জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত বলে মনে করছেন প্রকল্প পরিচালক। হায়দার আলীর ছবিতে ভাসানচর থেকে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কাঠখোট্টা লাল দালানগুলোতে লেগেছে সবুজের ছোঁয়া। হাওয়ায় হাওয়ায় দুলছে কচি লাউয়ের ডগা। কক্সবাজারের ঘিঞ্জি ঘর থেকে ভাসানচরে ফিরে নতুন জীবন পেয়েছেন রোহিঙ্গারা। তবু সে জীবনে যেন চাহিদার শেষ নেই। থাকবেই বা কেমন করে? দিনভর নেই কোনো কাজ, নেই অর্থ খরচ করে ইচ্ছে মতো খাবার দাবারের সুবিধা। আর সে কারণেই এবার জীবনের প্রয়োজনে জীবিকার পাশাপাশি রোহিঙ্গাদের জীবনে ছন্দ ফেরাতে সরকারের নতুন উদ্যোগ। শুক্রবার রোহিঙ্গাদের মাঝে 100 সেলাই মেশিন, 100 দোকান ও তার সরঞ্জাম, 100টি ছাগল, অর্ধশত ভ্যান রিক্সা, 5-6 হাজার হাঁস মুরগি, 2 লাখ মাছের পোনা সহ 13 রকম পেশার জিনিসপত্র বিতরণ করে সরকার। ধন্যবাদ। এখান দিয়ে এখানে কাজকর্ম করবো, ফ্যামিলিকে চালাবো। 200 টাকা পেলে আমরা সুখে চলতে পারবো। তো সাকেতে আমরা খোলা পাই নিয়ে ওইটাই আমরা কুদর থেকে আমরা বাঁচবো আর কি। তারা দিয়ে যখন আড়াই বেলায় সিলাই টিলাই করি হোস সিলাই চলি ফিরি ভাড়া ভাঙ করে চা ফুরিব চেষ্টা করা ফুরিব। এই মিচিং ভাইয়ের মানে হাজ গড়ি উন্নতি গড়ি সংসার চলাই পাইজুম ভাই আসলে হাইত পাইজুম।
তবে সরকারের একার পক্ষে রোহিঙ্গাদের জীবন জীবিকার ব্যবস্থা কি আদৌ সম্ভব? বৈশ্বিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা জরুরি বলে মনে করেন ভাষাঞ্চর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমোডর রাশেদ। বসবাসের জন্য যতগুলি সেক্টরে তাদেরকে ইনভলভ করা যায়, লাইভলিহুড সেক্টরগুলিতে, ফর এক্সাম্পল এগ্রিকালচার, তারপর হচ্ছে মাছ চাষ, মাছ ধরা বা শাকসবজি তৈরি, সেগুলি আমরা বিবেচনা করে এর আগে থেকে প্ল্যান করেছিলাম এবং স্ক্যাটার্ড ওয়েতে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা দিয়েছি বা বিভিন্ন আইটেম তাদের দিয়েছি। 1 লাখের মধ্যে এ পর্যন্ত 20,000 মতো রোহিঙ্গা ভাষাঞ্চরে এসেছেন। করোনাকালে স্থানান্তর প্রক্রিয়ায় ধীর গতি আসলেও খুব শিগগির পরবর্তী ধাপের রোহিঙ্গারা ভাষাঞ্চরে আসবেন বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। রোহিঙ্গাদের কর্মব্যস্ত রাখতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো পরামর্শ দিলেও এখনো পর্যন্ত তেমন কোনো সহযোগিতা করেনি তারা। বরং বাংলাদেশ সরকারই প্রথমবারের মতো এত বড় ধরনের উদ্যোগ নিল। এই উদ্যোগের পাশে আন্তর্জাতিক সংস্থাকেও চাই সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাষাঞ্চর, নোয়াখালী। রংপুরে আরও 1,500 অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের হাতে মানবিক সহায়তা তুলে দিল দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে শুক্রবার জেলার কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া উপজেলা সহ 5টি স্থানে 1,500 অসহায় মানুষের হাতে এসব ত্রাণ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দরিদ্র এসব মানুষ। মহাসংকটে খাদ্য সহায়তা হাতে পেয়ে তাদের চোখে মুখে বইছিল আনন্দধারা। খাদ্য সহায়তা কর্মসূচির মধ্যে ছিল 10 কেজি চাল, 2 কেজি আটা, 2 কেজি ডাল ও 1 লিটার সয়াবিন তেল। এমন মানবিক সহায়তায় বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। আমাদের খাবার একটা প্রাণ বিতরণ করলো, ঘর থেকে বাইরে বাড়াইতে পারি না, এই জন্য আমাদের কয়েকদিন ঘর থাকি আর খাদ্যটা আমরা খাইতে পারবো। করোনার জন্য বাড়াইতে পারি না, খাইতে পারি না, কষ্ট হয় খুব। যাতে লকডাউন সময়কালীন সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়, তার পাশাপাশি মানুষের যে এখন আর্থিক কষ্ট, সেই কষ্টটাও অনেকটা দূর হবে। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। নরসিংদীতে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। শুক্রবার দুপুর 2:30টার দিকে জেলার পাঁচতুরার টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। রংপুরে মারা গেছেন 1 জন, নারায়ণগঞ্জে মারা গেছেন 2 পথচারী। ঢাকায়ও ট্রাকের চাপায় 2 জন প্রাণ হারিয়েছেন। এদিকে গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে নাজিম আহমেদ শান্ত নামে 9ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শ্রীপুর পৌর বৈরাগীর চালা এলাকার আক্তার খানের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। একটু কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন পরিকল্পনা কমিশনের সদ্য সাবেক সদস্য ডক্টর শামসুল আলম। আগামী রোববার সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুল আলম 35 বছরের অধ্যাপনা শেষে 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ 1 যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গেল 30 জুন তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এই দেশের কলকারখানা পরিদর্শন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে নতুন আইন করে পরিদর্শন সংস্থা গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে শিল্প কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে গঠিত 24 সদস্যের কমিটির পক্ষ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, পরিদর্শন ফলপ্রসূ করতে পর্যাপ্ত জনবলের ঘাটতি রয়েছে, যা নিশ্চিত করা প্রয়োজন। আইডেন্টিফাই করার কি সেই কারখানাটা কি কমপ্লায়েন্ট নাকি ওখানে কাজ করতে হবে, কতটুকু কমপ্লায়েন্ট, এই হবে আমাদের
স্বল্প মেয়াদিতে আমাদের কাজ আমরা শুরু করতে চাই, আর আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই কাজটা আমরা শুরু করব। কমপ্লায়েন্স করতেই হবে এবং এরপর যখন আমরা একটা রিকমেন্ডেশন নিশ্চয়ই যাবে, রিকমেন্ডেশন অনুযায়ী সরকার নিশ্চয়ই ডিসিশন নিবে। আমরা ইমিডিয়েটলি কি করা যায়, কিভাবে করা যায়, এই বিষয়গুলি সিদ্ধান্ত নিতে হবে আমাদের। কারণ ইন্সপেকশন করতে গেলে আমি বললাম 5 জন নিয়ে যে চলেন ইন্সপেকশন করি, তাহলে তো হবে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপ। বুধবার থেকে টানা ভারী বৃষ্টিতে পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে জার্মানি ও বেলজিয়ামে প্রাণহানি হয়েছে 120 জনের। নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভবিষ্যতে বিশ্বকে আরও চরম আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক বার্তা দিচ্ছেন জলবায়ু বিজ্ঞানীরা। স্বাগত, আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপের গ্রুপিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাংলাদেশকে খেলতে হবে প্রথম রাউন্ডে। এই রাউন্ডে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানকে। আর এ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড। খেলার সূচি এখনো চূড়ান্ত করেনি আইসিসি। এদিকে সুপার 12-তে গ্রুপ 1-এ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ 2-এ রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সুপার 12-তে বাংলাদেশ দল সুযোগ পাবে গ্রুপ 2-এ। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-20 বিশ্বকাপ। নিউজ 24 সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।